তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল দিয়েছেন হাইকোর্ট। ওই সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না ৮ সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা জানতে চেয়েছে উচ্চ আদালত। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেন। আইনজীবীরা বলছেন, স্বেচ্ছাচারিতা এবং জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনার সরকার। এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি রিটটি করেন। রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এর রুল জারি করে। পঞ্চদশ সংশোধনীর উপরে এখনই একটা স্টে দরকার। আমি বলেছি সেখানে আমাদের আপত্তি আছে। আমাদের এই অঙ্গনের লং স্ট্যান্ডিং প্র্যাকটিস হলো স্ট্যাটিউটের উপরে কখনো স্টে হয় না। ওনারা আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েড আব ইনিশিও, সেটা ডিক্লেয়ার করতে পারেন। কিন্তু এই স্টেজে এসে স্টের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটু আপত্তি করেছি। পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার জালিয়াতির মাধ্যমে। সাবেক প্রধানমন্ত্রী বলেছে, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং খাদ্য উৎপাদন ঠিক রাখাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতের ঘটনা তদন্তে সহযোগিতা করতে জাতিসংঘের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ঢাকায় আসবে বলেও জানান উপদেষ্টা। প্রতিনিধি দল আসার পর ঠিক হবে বাংলাদেশের সাথে তারা কিভাবে কাজ করবে। বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ বাংলাদেশকে সব রকম সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন গোয়েন লুইস। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সহযোগিতা আরও বাড়ানোর জন্য জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এগ্রিকালচার মিনিস্ট্রি হলো আমি কিভাবে প্রোডাকশন বাড়াইয়া লোকজনের খাওয়াইতে পারি বেশি। আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইস্যুর থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে। মেগা প্রকল্পগুলোর নকশা কেন বারবার সংশোধন করা হয়েছে, কাদের স্বার্থে একাধিকবার ব্যয় বাড়ানো হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজ পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলো পুনর্বিবেচনা করা হবে। একই সঙ্গে যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলোর যথার্থতা বিশ্লেষণ করে যদি প্রয়োজন মনে করা হয় তাহলে চালু থাকবে। কিছু অর্থলগ্নি হলেও অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বন্ধ করে দেওয়ার কথাও জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। বর্তমান সরকারের যেসব সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকেই দেশের অর্থনীতি স্থিতিশীল করতে সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি জানান। বড় বিষয় এবং মূল্যস্ফীতিকে কমিয়ে আনা, সেখানে সরকারি ব্যয় সংকোচন কি করে করা যায়। নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনো যে প্রকল্পগুলো আছে একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে। কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এইটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন সংসদ ভবন সংলগ্ন দলীয় প্রতিষ্ঠাতার মাজার এবং আশেপাশের এলাকায়। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, আগামী দিনে গণতন্ত্র মানবাধিকার সামনে রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিএনপি সদৃঢ়ভাবে গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, মানবিক অধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। 493 উপজেলা চেয়ারম্যান, 323 পৌরসভার মেয়র এবং 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। পাশাপাশি এসব পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক 3টি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে 16 আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। আর শূন্য পদগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এমন বিধান রেখে সংশোধিত স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরদিন 17 আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। দীর্ঘ 7.5 বছর পর নিজ কার্যালয়ে ফিরেছেন দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ছাত্র জনতার আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে আরও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে সত্য তুলে ধরবে এনটিভি, এমন প্রত্যাশার কথা তিনি জানান। দর্শকের ভালোবাসায় এনটিভি আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। সকালে এনটিভির কার্যালয়ে প্রবেশ করতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। বস্তুনিষ্ঠ সংবাদ আর বাংলা সংস্কৃতি বহন করে দুর্বার গতিতে সময়ের সাথে আগামীর পথে ছুটে চলা এনটিভির রূপকার তিনি। রাজনীতির রোষানলের শিকার হয়ে দীর্ঘ 7.5 বছর দেশের বাইরে থাকতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলীকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফিরেন তিনি। তার অনুপস্থিতিতে এনটিভির কর্মীরা পেশাদারিত্বের সাথে সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেল দেশের জনগণ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। যাদের পরিশ্রমে যারা জীবন দিয়েছে, তাদের এই ছাত্র জনতা, তাদের কথা আমাদেরকে মনে রাখতে হবে। তাদের যেই চিন্তা, যাদের যে টিম স্পিরিট, সেটা কাজে লাগাতে হবে। আমাদের অনেকে চলে গেছে, যেতে আমাদের সবাই হবে। যারা গেছে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। তাদের এই ত্যাগ যেন আমরা ভুলে না যাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আবার একত্রিত করেছে। দীর্ঘ 7.5 বছর পরে আমি আবার এনটিভিতে আসলাম। আমি সবসময় বলে থাকি যে এনটিভি একটি পরিবার। আমি ছিলাম না, কিন্তু আমার এই পরিবারের সকল সদস্য নিজের এই প্রতিষ্ঠানকে আগলে রেখেছে, জীবন দিয়ে কষ্ট করেছে। করোনা সহ সকল সময় আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু অনেক কিছু আবার পেয়েছি। যেমন লিডারশিপ তৈরি হওয়া দরকার, একজন না থাকলে আরেকজন কীভাবে কাজ করবে সেটা শিখে গেছে। আমি মনে করি না কারোর জন্য কোনো কাজ বসে থাকবে, এবং এনটিভি এটা শিখিয়েছে। আমি মনে করি এনটিভিকে সবাই ফলো করবে আগামী দিনে,
এবং এনটিভি যে পরিবারের যেই কর্মী বাহিনী এরা যেভাবে কাজ করেছে নিজের প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা চেয়ারম্যান না থাকার পরেও আমি দেখছি আসলে সবাই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রতিষ্ঠানের মালিক, এবং তারা কাজ করেছে। আমি গর্ববোধ করি তাদেরকে নিয়ে। আগামীতেও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করে দেশীয় সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবে। সময়ের সাথে আগামীর পথে এই চিরায়ত স্লোগানকে বুকে ধারণ করে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দ্রুত মানুষের কাছে তথ্য পৌঁছে দেবেন এনটিভির সংবাদকর্মীরা। সেই প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আমাদের স্লোগানই হচ্ছে সময়ের সাথে আগামীর পথে। আমরা সকল সময় আমাদের যুবকদের আমরা সুযোগ দিয়ে থাকি। আমরা আশা করব আমাদের এই যে এবার যে আমরা সবাই বলে আমরা দ্বিতীয় বিজয়, দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি, এবং আগামী দিনগুলোতে এনটিভিতেও আমি বলবো এনটিভি সকল সময় সত্যর সাথে ছিল, সকল সময় সত্য নিউজ সকল সময় সবার আগে প্রচার করেছে। আগামী দিনগুলোতে আরও দায়িত্বশীল হবে। এবারের এই কর্মসূচি দেখে আমাদের তরুণদের, আমাদের এই ছেলেদেরকে, মেয়েদেরকে আমরা আশা করব এই তরুণ সমাজ নিয়ে বাংলাদেশ যেমন গড়বে, এনটিভি তার পাশে সকল সময় থাকবে। শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। 18ই আগস্ট দেশে ফেরেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন দেশে নানা ধরনের পেঁয়াজে ভরে উঠেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই বাজারে সর্বনিম্ন 60 টাকা থেকে 70 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে পাকিস্তান, চীন, তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ। তবে ভারত ও দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 92 থেকে 95 টাকায়। নানা দেশ থেকে আসা পেঁয়াজ বিক্রিও হচ্ছে নানান দামে। বাজারে এখন সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে চায়নার পেঁয়াজ, কিন্তু পাইকারি বাজারে দাম কমার এই প্রভাব এখনো পড়েনি খুচরা বাজারে। ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে আর চাহিদা কমে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিগত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল পদত্যাগ করতে রাজি হয়েছেন বোর্ড পরিচালকরা। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল 11টায় ক্রীড়া মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন জালাল ইউনুস। তিনি কর্মরত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে। কাউন্সিলর না হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মিরপুরে উপস্থিত হয়েছেন বিসিবি পরিদর্শনে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকেও দেখা গেছে বিসিবিতে। উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫৫ সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল দিয়েছেন হাইকোর্ট। ওই সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না ৮ সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা জানতে চেয়েছে উচ্চ আদালত। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেন। আইনজীবীরা বলছেন স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথ সুগম হয়। পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিটটি করেন। রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করে। পঞ্চদশ সংশোধনীর উপরে এখনই একটা স্টে দরকার। আমি বলেছি সেখানে আমাদের আপত্তি আছে। আমাদের এই অঙ্গনের লং স্ট্যান্ডিং প্র্যাকটিস হলো স্ট্যাটিউটের উপরে কখনো স্টে হয় না। ওনারা আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েড আব ইনিশিও, সেটা ডিক্লেয়ার করতে পারেন। কিন্তু এই স্টেজে এসে স্টের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটু আপত্তি করেছি। পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার, জালিয়াতির মাধ্যমে। সাবেক প্রধানমন্ত্রী বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে আরও 2টি হত্যা মামলা হয়েছে। 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষে গুলিতে নিহত হন কলেজ ছাত্র ওয়াসিম আকরাম।
এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেছেন নিহতের মা জোৎস্না বেগম। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী নৌফেল সহ ১০৮ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে। অন্যদিকে নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মিলন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৬২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক হত্যার দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ দেশের বিভিন্ন জেলায় হত্যার ঘটনায় কয়েকশো আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আসবাহার আলী শেখ সহ ১৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছে তার পরিবার। এদিকে টাঙ্গাইলে পুলিশের গুলিতে স্কুল ছাত্র মারুফ মিয়ার নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ ৬ সংসদ সদস্য সহ ৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর সাভারে এক স্কুল ছাত্র নিহতের ঘটনায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান সহ আওয়ামী লীগের ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া কুমিল্লার কোটবাড়ি এলাকায় ছাত্র আন্দোলনে মাসুম মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি মেয়র তাহসিন বাহার সহ ৬২ জনের নাম উল্লেখ করে ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন সংসদ ভবন সংলগ্ন দলীয় প্রতিষ্ঠাতার মাজার ও আশপাশের এলাকায়। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, আগামী দিনে গণতন্ত্র ও মানবাধিকার সামনে রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিএনপি সুদৃঢ়ভাবে গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, মানবিক অধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শহীদ আবু সাইদের বাড়ি পীরগঞ্জে যাবার আগে রংপুরে একটি কমিউনিটি সেন্টারে দুপুরে মত বিনিময় সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশের প্রতীক হচ্ছে শহীদ আবু সাইদ। মানুষের বিচার প্রাপ্তি সহজ করার জন্য রংপুর সহ বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানান তিনি। একই সাথে রংপুরে যেসব পুলিশ কর্মকর্তা মামলার আসামি হয়েছে তাদের দ্রুত দায়িত্ব থেকে সরানোর দাবি জানান তিনি। দীর্ঘ ৭.৫ বছর পর নিজ কার্যালয়ে ফিরেছেন দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ছাত্র জনতার আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে আরও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে সত্য তুলে ধরবে এনটিভি, এমন প্রত্যাশার কথা জানান তিনি। দর্শকের ভালোবাসায় এনটিভি আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। সকালে এনটিভির কার্যালয়ে প্রবেশ করতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। বস্তুনিষ্ঠ সংবাদ আর বাংলা সংস্কৃতি বহন করে দুর্বার গতিতে সময়ের সাথে আগামীর পথে ছুটে চলা এনটিভির রূপকার তিনি। রাজনীতির রোষানলের শিকার হয়ে দীর্ঘ ৭.৫ বছর দেশের বাইরে থাকতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলীকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফিরেন তিনি।
তার অনুপস্থিতিতে এনটিভির কর্মীরা পেশাদারিত্বের সাথে সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেল দেশের জনগণ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। যাদের পরিশ্রমে যারা জীবন দিয়েছে, তাদের এই ছাত্র জনতা, তাদের কথা আমাদেরকে মনে রাখতে হবে। তাদের যেই চিন্তা, যাদের যে টিম স্পিরিট, সেটা কাজে লাগাতে হবে। আমাদের অনেকে চলে গেছে, যেতে আমাদের সবাই হবে। যারা গেছে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। তাদের এই ত্যাগ যেন আমরা ভুলে না যাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আবার একত্রিত করেছে। দীর্ঘ 7.5 বছর পরে আমি আবার এনটিভিতে আসলাম। আমি সবসময় বলে থাকি যে এনটিভি একটি পরিবার। আমি ছিলাম না, কিন্তু আমার এই পরিবারের সকল সদস্য নিজের এই প্রতিষ্ঠানকে আগলে রেখেছে, জীবন দিয়ে কষ্ট করেছে। করোনা সহ সকল সময় আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু অনেক কিছু আবার পেয়েছি। যেমন লিডারশিপ তৈরি হওয়া দরকার, একজন না থাকলে আরেকজন কীভাবে কাজ করবে সেটা শিখে গেছে। আমি মনে করি না কারোর জন্য কোনো কাজ বসে থাকবে, এবং এনটিভি এটা শিখিয়েছে। আমি মনে করি এনটিভিকে সবাই ফলো করবে আগামী দিনে। এবং এনটিভি যে পরিবারের যেই কর্মী বাহিনী, এরা যেভাবে কাজ করেছে, নিজের প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা চেয়ারম্যান না থাকার পরেও আমি দেখছি আসলে সবাই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রতিষ্ঠানের মালিক, এবং তারা কাজ করেছে। আমি গর্ববোধ করি তাদেরকে নিয়ে। আগামীতেও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করে দেশীয় সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবে। সময়ের সাথে আগামীর পথে এই চিরায়ত স্লোগানকে বুকে ধারণ করে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দ্রুত মানুষের কাছে তথ্য পৌঁছে দেবেন এনটিভির সংবাদকর্মীরা। সেই প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আমাদের স্লোগানই হচ্ছে সময়ের সাথে আগামীর পথে। আমরা সকল সময় আমাদের যুবকদের আমরা সুযোগ দিয়ে থাকি। আমরা আশা করব আমাদের এই যে এবার যে আমরা সবাই বলে আমরা দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি, এবং আগামী দিনগুলোতে এনটিভিতেও আমি বলবো এনটিভি সকল সময় সত্যর সাথে ছিল, সকল সময় সত্য নিউজ সকল সময় সবার আগে প্রচার করেছে। আগামী দিনগুলোতে আরও দায়িত্বশীল হবে। এবারের এই কর্মসূচি দেখে আমাদের তরুণদের, আমাদের এই ছেলেদেরকে, মেয়েদেরকে আমরা আশা করব এই তরুণ সমাজ নিয়ে বাংলাদেশ যেমন গড়বে, এনটিভি তার পাশে সকল সময় থাকবে। শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। 18ই আগস্ট দেশে ফিরেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দুটি চোখ হারাতে বসেছেন IUBAT এর BBA পাশ করা শরীফুল ইসলাম মিরাজ। বর্তমানে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় আছেন তিনি। দ্রুত তাকে বিদেশে পাঠানোর পরামর্শ চিকিৎসকদের। চুয়াডাঙ্গার প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। দৃষ্টিশক্তি হারিয়ে যেতে বসলেও আত্মবিশ্বাস একটু কমে যায়নি মিরাজের। তার বিশ্বাস দেখতে পারবেন নতুন স্বাধীনতার সূর্য। রাজধানীর বেসরকারি ইউনিভার্সিটি থেকে কিছুদিন আগে গ্র্যাজুয়েশন শেষ করেছেন মিরাজ। তার ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরার, কিন্তু চোখের আলো যেন নিভে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে সব স্বপ্ন। ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল সহ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা দুটি চোখের অপারেশন করলেও তেমন উন্নতি হয়নি। তাই চিকিৎসকদের পরামর্শ দ্রুত বিদেশে পাঠাতে হবে। দুই চোখেই গুলি লাগে, এক চোখের বাম চোখের কোনায় শিরে। এই চোখে আমি সারা জীবন ঝাপসা দেখব, এবং ডান চোখে আমার এখনো বুলেট আছে, এবং ওই বুলেটটা এমন এক জায়গায় আছে সেটা হচ্ছে রেটিনার সামনে। বাংলাদেশের ডাক্তার বলছে রেটিনা ছিঁড়ে গেছে, আপনি আর কখনো দেখতে পাবেন না। উন্নত চিকিৎসা লাগবে, এবং উন্নত চিকিৎসার জন্য যে বিপুল অঙ্কের টাকা লাগবে, এই টাকা আমার ফ্যামিলি বহন করতে পারবে না। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবার চাইলেন সহায়তা। আমি বেসরকারি ভার্সিটিতে পড়াইছি কত কষ্ট করে, এখন সেই ছেলে চোখে দেখতে পাচ্ছে না। আমি এখন কি করব? এখন বাইরের দেশে পাঠানোর একটা চিন্তা ভাবনা আছে।
গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর আরামবাগ এলাকায় পুলিশের শটগানের গুলিতে আহত হন মিরাজ। তার শরীরে প্রায় অর্ধশত ছররা গুলির মধ্যে কয়েকটি ছররা গুলি লাগে তার দুটি চোখে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরে নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে সংশ্লিষ্ট এলাকার মানুষজন পড়েছেন ভোগান্তিতে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘন্টায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়। নগরের নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে পথচারী, শিক্ষার্থী, অফিসগামীদের ভোগান্তিতে পড়তে হয়। পানির কারণে সড়কে তৈরি হয়েছে গণপরিবহন সংকট। এই সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করছে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। নেত্রকোনায় দিবসটি উপলক্ষে সকালে স্বেচ্ছাসেবক দল জেলা শাখার আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়। ময়মনসিংহে জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দক্ষিণ জেলা বিএনপির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়ায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। ফেনীতে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া নওগাঁ, রাজবাড়ী, সিরাজগঞ্জ, পাবনা, গোপালগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। নারায়ণগঞ্জের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা দিচ্ছেন সোনারগাঁও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সোনারগাঁয়ে উপজেলা বিএনপি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং জেলা যুবদলের সদস্য সচিব খায়রুল ইসলাম সজীব সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। সারা দেশে গুজবের সৃষ্টি হয় যে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা হতে পারে। এমন গুজবে কান না দিয়ে সোনারগাঁয়ের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে দিন রাত পাহারা দিচ্ছেন উপজেলা বিএনপি নেতাকর্মীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় দেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকা পথও সুগম হয়। আর রিটকারী বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনার সরকার। মেজবা হাসানের রিপোর্ট। দেশে এখনো পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যে নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা মেলে দেশ বিদেশেও। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে। এরপর 2014 সালে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও রাতের ভোট দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। ব্যাপক সমালোচনার মুখে পড়ে 2019 ও 2024 সালের জাতীয় নির্বাচনও। দীর্ঘ 13 বছর পর গেল রোববার সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। খায়রুল্লাহর নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটা শর্ট অর্ডার, 3-4 বাক্যের একটা শর্ট অর্ডার দিয়েছে। ওখানে বলেছেন যে আগামী 2 নির্বাচন, একাদশ এবং দ্বাদশ নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে। কিন্তু যেটা বলা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সাবেক প্রধানমন্ত্রী বলেছে, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার, সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। সোমবার এই সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। নবম সংসদ বলে দিচ্ছে যে এর পরবর্তীতে আর কোনো সংসদ অনেকগুলো ধারা আর কোনো সংশোধনী করতে পারবে না, যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করার একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা সংবিধানের মূল কাঠামো, যে জনগণ সকল ক্ষমতার মালিক, সেই মূল কাঠামোর সাথে সম্পূর্ণ পরিপন্থী। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনের মাধ্যমে গণতন্ত্রহীনতা ও ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথ সুগম হয়। ছাতের ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন,
কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে, তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করেন আইনজীবীরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে 12টি সিটি কর্পোরেশন সহ সব পৌরসভা এবং জেলা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটিকে সংস্কারের প্রথম ধাপ ও ছাত্র জনতার আন্দোলনের প্রত্যাশা পূরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। আর সংস্কার করে ব্যাংক, রাজস্ব ও কর সংক্রান্ত কার্যক্রম সহজ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এছাড়া গণ অভ্যুত্থানে গণহত্যা তদন্তে সহায়তা করতে আগামী সপ্তাহে জাতিসংঘের প্রতিনিধি দল আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ সচিবালয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। গণ অভ্যুত্থানের পর সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের অধীনে থাকা দেশের প্রায় সব পৌরসভা এবং জেলা ও উপজেলা পরিষদে আসেননি জনপ্রতিনিধিরা। তাই জনদুর্ভোগ কমাতে শূন্য পদগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার, এমন বিধান রেখে সংশোধিত স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আর 17 আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারির একদিন পর সব জায়গায় প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। পরিবর্তিত অবস্থায় যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়, বর্তমান যে ব্যবস্থা করা হয়েছে তাহলে সেই ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলরদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই মানে ওইখানে আপনার নির্বাচিত জনপ্রতিনিধি, শিগগিরটাও তো আবার কোয়ালিফাইড। এটা কালকেও শীঘ্র হতে পারে, 1 ঘন্টা পরও শীঘ্র হতে পারে, আবার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে হতে পারে। ইট অল ডিপেন্ডস ইন দ্য ফিউচার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং খাদ্য উৎপাদন ঠিক রাখা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান উপদেষ্টা। জাতিসংঘ থেকে ওটা এরা হয়তো পাঠাবে, নেক্সট উইক আসতে পারে। ওনারা এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। আর অর্থ উপদেষ্টার কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। কতগুলো প্রকল্প আমরা বলি যেগুলো আছে সেগুলো দ্রুত যেন অর্থের স্বাক্ষর করা হয়। আমরা অ্যাসুরেন্স দিয়ে সেটা ইমপ্লিমেন্ট হবে, অথবা ওরা বলছে এগুলো কোনো সমস্যা হবে না। কিছু কিছু ব্যাপারে ওরা বলি সংস্কারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছিল, ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমস। আমরা বলছি এগুলো তো ইমিডিয়েটলি আমাদের সংস্কারের ব্যাপার আছে, ওটা উইল ডু ইট। এদিকে রেলপথ মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অফিস করে রেলের জমি, টিকিট সহ সর্বক্ষেত্রে দুর্নীতি শূন্যের কোটায় আনার আশ্বাস দেন সংশ্লিষ্ট উপদেষ্টা। এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে, আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না। আমরা কিন্তু এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। দ্রুতই রেল মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সবার আয়, ব্যয় ও সম্পত্তির হিসেব নেওয়া হবে বলেও জানান ফাউজুল কবির খান। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচারের বিরুদ্ধে পাওয়া বিজয়কে নস্যাৎ করার অপচেষ্টা চলছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা দিল্লিতে বসে এই ষড়যন্ত্র করছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা জানান মির্জা ফখরুল। এদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। হাসানুল শাওনের রিপোর্ট। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের মহাসচিব। এ সময় তিনি বলেন, আগামী দিনে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন,
দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও এখনও স্থিতিশীলতা আসেনি। সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। আমাদের বুকের রক্তের মতো দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফাঁসিবাদ গেছে আর এক নয়া ফাঁসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফাঁসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশের বিজয়কে ভণ্ডুল করে দিতে। এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি। অন্যদিকে সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্প্যানিয়ের সাথে বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করেন। এ সময় দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। বাংলাদেশের সাথে ইইউ রাষ্ট্রগুলোর সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানানো হয়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ধানমন্ডির রাস্তায় পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিলাসবহুল গাড়ির সন্ধান পাওয়া গেছে। আর এক যুগেরও বেশি সময় আগে মারধরের কারণে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। এদিকে দায়িত্ব পালনে গাফিলতির কারণে ঢাকা মহানগর পুলিশের ৩২ নম্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একযোগে বাহিনীর বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। ৫ আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার কোনো খোঁজ পাওয়া না গেলেও রাজধানীর ধানমন্ডি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় তার একটি গাড়ির সন্ধান পাওয়া গেছে। রোববার থেকে ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় প্রায় ২ কোটি টাকার ল্যান্ড ক্রুজার গাড়িটি পড়েছিল। গাড়িটির খোঁজ নিয়ে জানা যায় ২০২২ সালের ৩১ জুলাই গাড়িটি কেনা হয়েছে। মালিকের নাম লেখা আসাদুজ্জামান খান। ২০১১ সালে বিএনপির ডাকা হরতালে জাতীয় সংসদ ভবনের সামনে মিছিল করার সময় এভাবেই হামলার শিকার হন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক। এই ঘটনার ১৩ বছর পর শেরেবাংলা নগর থানায় মামলা করলেন তিনি। এতে অভিযোগ করা হয় সেই সময়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ ও সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে সেদিন তার উপর হামলা হয়। বর্তমানে একাধিক মামলার আসামি এ দুই পুলিশ কর্মকর্তা কাজে যোগ না দিয়ে আত্মগোপনে চলে গেছেন। এদিকে সরকার বিরোধী আন্দোলন দমনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের ৩২ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহাকে খুলনা পিটিসিতে, বিমানবন্দর থানার ওসি ইয়াসিন আরাফাত খানকে বান্দরবানের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। পরিবর্তনের আভাসের মধ্যে ক্রিকেট বোর্ডে তামিম ইকবালকে দেখা গেল সামনের সারিতে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবির কার্যালয় পরিদর্শন করার সময় তাকে অবকাঠামোগুলো ঘুরে দেখালেন তামিম। এ সময় বোর্ড পরিচালকরা না থাকলেও আলোচনায় তামিমের সরব উপস্থিতি। রিপোর্ট কুশল ইয়াসিরের। ক্রিকেট বোর্ডে বড় রদবদলের আভাসের মধ্যেই পদত্যাগ করলেন পরিচালক জালাল ইউনুস। আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববি ক্রীড়া পরিষদের উপর ছেড়ে দিয়েছেন সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে থাকা ক্রিকেট বোর্ড কার্যালয়ে ঘুরে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। হঠাৎ এই সফরে পরিচালকরা কেউ না থাকলেও বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মূল মাঠ, ইনডোর, প্রেস বক্স সহ বিসিবির একাডেমিও পরিদর্শন করেন আসিফ মাহমুদ। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের পরিদর্শনের অংশ হিসেবে বিসিবি ঘুরে দেখলেন বলে জানান ক্রীড়া উপদেষ্টা। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো, তারা সামনে উইমেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে।
এদিকে তামিমের উপস্থিতির সঠিক কারণ জানাতে পারেননি প্রধান নির্বাহী। উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি, এর বাইরে কিছু বলতে পারবো না। তামিমের সঙ্গে উপদেষ্টার ব্যক্তিগত আলোচনা হয়নি বলে জানান তিনি। আমি বলি আজকে কারোর সাথে কোনো স্পেসিফিক আলোচনা হয় না, খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে যে আলোচনা হয়েছে, তাদের এক্সপিরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে, এক একজনের এক একটা এরিয়াতে এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে। স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি। বোর্ড সভাপতি লাপাত্তা থাকায় বিসিবি ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে। এমন সময় বোর্ডে তামিমের উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।